গল্প বলি এসো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের আজ শোনাব অষ্টম পর্ব। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও। যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে শুনতে থাকো পদ্মা নদীর মাঝি উপন্যাসের একটির পর একটি পর্ব। তাহলে শুরু করি। অনেক বেলায় সে গ্রামে ফেরে, দেখিতে পায় বাড়িতে অতিথি আসিয়াছে। কপিলার স্বামী শ্যামা দাস, লম্বা চওড়া প্রকাণ্ড জোয়ান মানুষ, ঘাড় ছোঁয়া বাবরি চুল মাথায়, বোচা নাকটার নিচে একজোড়া উদ্ধত গোঁফ। খুঁটিতে ঠেস দিয়া বসিবার ভঙ্গি দেখিলে মনে হয় বিশ্বজগতে কারো সে তোয়াক্কা রাখে না। কুবেরের মুখখানা ম্লান হইয়া যায়। কে জানে কেন আসিয়াছে শ্যামাদাস। শ্যামাদাসের আসিবার উদ্দেশ্য জানিতে বেশি দেরি হইল না। এ পক্ষের বউটা তাহার মরিয়া গিয়াছে, কপিলাকে সে নিয়া যাইবে। কখন যাইবে? বেলা পড়িয়া আসিলে এক সময় রওনা হওয়া যাইবে। সেজন্য কি, কুবের যদি খাতির করিয়া একটা দিন থাকিয়া যাইতে বলে তাতেও শ্যামাদাসের আপত্তি নাই। বসিয়া বসিয়া তাহারা কথাবার্তা বলে। কপিলা এক সময় আসিয়া ফিসফিস করিয়া স্বামীর কানে কানে কি যেন সব গোপনে কথা বলে, তারপর হাসিয়া চলিয়া যায়। পিসির ঘরে ঢুকিবার আগে মুখ ফিরাইয়া চোখের একটা দুর্বোধ্য ইঙ্গিত করে। এত বেলায় কুবের ফিরিয়া আসিয়াছে, কই খাওয়ার কথা কপিলা তো কিছু বলিল না। কুবেরের ক্ষুধা তৃষ্ণার কথা মনে রাখিবার প্রয়োজন কি কপিলার ফুরাইয়া গিয়াছে? গোপীর কথাও তো কিছু সে জিজ্ঞাসা করিল না। গায়ের চামড়াটা কুবেরের আজ বড় খসখস করিতেছিল। অনেকদিন তেল মাখা হয় নাই। শ্যামাদাস আসিয়াছে বলিয়াই কপিলা বোধ হয় আজ চুলে আবার জবজবে করিয়া নারকেল তেল দিয়াছে। কালো একটি বোতলে বিলাসিতার এই উপকরণটি কপিলা সদা মজুত রাখে। একটা কিছু উপলক্ষ পাইলেই বোতলটা কাত করে মাথায়। শ্যামাদাসকে বসিতে বলিয়া কুবের কপিলার কাছে একটু তেল চাহিল। কপিলা করিল কি, রাঁধিবার তেল রাখা বাঁশের পাত্রটি আনিয়া বলিল, ধরো মাঝি, হাত পাতো। কুবের হাত পাতিলে পাত্রটা সে একেবারে উপুর করিয়া ধরিল। এক ফোঁটা তেলও কুবেরের হাতে পড়িল না। কপিলা বলিল, আয় গো আয়, তেল তো নাই। বলিয়ায় কপিলার কি হাসি। কুবের কথাটি বলিল না। বাঁশের পাত্রটি তার হাত হইতে ছিনাইয়া লইয়া এই দুপুরবেলা অভুক্ত অবস্থায় গ্রামের ভিতরে গিয়া 2 পয়সা তেল কিনিয়া আনিল। কপিলাকে দেখাইয়া দাওয়ায় বসিয়া সর্বাঙ্গে ঘষিয়া ঘষিয়া বহুক্ষণ ধরিয়া সে তেল মাখিল। নিজের দেহটিকে সে যেন কপিলার চুলের মতোই তেলে জবজবে করিয়া ছাড়িবে। সারাদিন কপিলার সঙ্গে সে কথা বলিল না, কিন্তু সন্ধ্যার পর মাছ ধরিতে যাওয়ার সময় তামাকের গোলাটা সঙ্গে লইতে ভুলিয়া গেল। নৌকায় গিয়া একা সে বসিয়া রহিল প্রতীক্ষায়। এক সময় গণেশ ও ধনঞ্জয় আসিয়া তাহার সঙ্গে যোগ দিল। তারপর মৃদু জ্যোৎস্নায় পদ্মার রহস্যময় বুকে নৌকা ভাসিয়া গেল, কিন্তু তামাক পৌঁছাইয়া দিতে কেহ আসিল না। পরদিন কপিলাকে সঙ্গে করিয়া শ্যামাদাস চলিয়া গেল। ইলিশের মরশুম শেষ হইয়া গেল। ধনঞ্জয়ের 3টি নৌকা ইলিশ মাছ ধরার কাজে লাগানো হইয়াছিল। একটিতে থাকিত সে নিজে, অন্য দুটিতে তার 2 ছেলে। আশ্বিনের ঝড়ে একটি নৌকা ভাঙিয়া গিয়াছে। এবার একটি নৌকা সে রাখিল মাছ ধরার জন্য, অন্যটি লাগানো হইল ভাড়া খাটিবার কাজে। ছেলেরা মাছ ধরিবে, সে নিজে একজন মাঝিকে লইয়া নৌকা বাহিবে। কুবেরকে ধনঞ্জয় পছন্দ করে না। গণেশকে সে তার নৌকার মাঝি হইতে বলিল, কিন্তু গণেশ কিনা বোকা, সে গেল পরামর্শ জিজ্ঞাসা করিতে কুবেরের কাছে। কুবের রাগিয়া বলিল, যা যা খাট গিয়া, আজান খুরার নাই। আমারে জিগাস কেন, আজান খুরা বেশি আপনার না তোর?
কুবের অনুমোদন না করিলে তাহা হইবার নয়। গণেশ ধনঞ্জয়কে বলিয়া আসিল তার নৌকায় একা সে মাঝির কাজ করিবে না, কুবের যদি করে তবেই সে করিবে, নতুবা নয়। শুনিয়া ধনঞ্জয় বলিল, যা মর গিয়া তবে, 50 জনা মাঝি রাকুম, কলের জাহাজ পাইছস না? গণেশ তাহা জানে না, চিরদিন সে কুবেরের কথায় নির্ভর করিয়া আসিয়াছে। কলের জাহাজ হোক আর ছোট পানসি হোক, কুবের যেখানে নাই গণেশও নাই সেখানে। কুবেরের দাওয়ায় বসিয়া সে নিশ্চিন্ত মনে তামাক টানিতে লাগিল, আর কুবের গম্ভীর চিন্তিত মুখে ভাবিতে লাগিল এবার কি করিবে। মাঝিগিরি সে করিবে সন্দেহ নাই, তবু গম্ভীর চিন্তিত মুখে অন্য কিছু করা যায় কিনা ভাবিতে কুবের চিরদিন বড় ভালোবাসে। কপিলা চলিয়া যাওয়ার পর ক্রমে ক্রমে কুবেরের অভাব বাড়িয়াছে। ঘরের লক্ষ্মী যেন চলিয়া গিয়াছে কপিলার সঙ্গে। পরিপূর্ণভাবে ক্ষুধার নিবৃত্তি আর হইতেছে না। সময়টা পর্যন্ত পড়িয়াছে খারাপ, জিনিসপত্রের দাম চড়িয়া গিয়াছে। বর্ষায় একটা ফসল নষ্ট হইয়াছিল, পাটের কল্যাণে আমন ধানের ফসলও হইয়াছে কম। চাষিদের ঘরে ধান নাই, টাকা নাই, আছে পাট। কুবেরের ঘরে কিছুই নাই। পাটের উপর চাষির অনিশ্চিত মরণ বাচন। কুবেরের জীবন ধারণ সুনিশ্চিত মাঝিগিরিতে, সেটা ভালোমতো জুটিতেছে না। একটা নৌকা যদি কুবেরের থাকিত, পদ্মার ঘাটে ঘাটে, তবে সে কুড়াইয়া বেড়াইতে পারিত জীবিকা। পরের নৌকায় লগি ঠেলিতে পাইবার ভরসায় বসিয়া থাকিতে হইত না। ভোরবেলা এখন নদীর বুক জুড়িয়া থাকে কার্তিকের কুয়াশা। যদিও অগ্রহায়ণ আসিয়া গিয়াছে, জলের তল হইতে মাঠঘাট মাথা তুলিয়াছে। কোথাও রবি শস্যের চারা উকি দিয়াছে, কোথাও সবে শস্য বীজ বপন করা হইতেছে। রাত্রে অল্প অল্প শীত করে, কাপড় গায়ে দিতে হয়। কুবেরের মন বড় খারাপ, কিছু ভালো লাগে না। গোপী হাসপাতাল হইতে ফিরিয়া আসিয়াছে। ভাঙা হাঁটুটি তাহার শক্ত হইয়া গিয়াছে, সে হাঁটিতে পারে না। ভবিষ্যতে আবার কোথায় হাড় ভাঙিয়া ঠিক করিয়া দিলে খোরাইয়া খোরাইয়া হয়তো সে হাঁটিতে পারিবে। চলন তাহার স্বাভাবিক হইবে না কোন দিন। যুগলকে জামাই করার আশা আর নাই। মেয়ের বিবাহ দিবার এবং সেই উপলক্ষে কিছু টাকা পাইবার ভরসাও লুপ্ত হইয়া গিয়াছে। কি উপায় হইবে গোপীর? রাসু মাঝে মাঝে আসে, বেশ বুঝিতে পারা যায় গোপীর অবস্থা দেখিয়া সে বড়ই দুঃখিত হইয়াছে। গোপীর হাঁটুর ভবিষ্যৎ সম্বন্ধে ডাক্তার কি বলিয়াছে রাসু খুঁটাইয়া খুঁটাইয়া জিজ্ঞাসা করে। একদিন টিপিয়া টুপিয়া নিজেই পরীক্ষা করিয়া দেখিতে যায়। কি সন্তর্পণে সে যে স্পর্শ করে গোপীর হাঁটু! মালা হঠাৎ রাসুকে বড় খাতির করিতে আরম্ভ করিয়াছে। যুগল অবস্থাপন্ন লোক, গোপীর দিকে সে আর ফিরিয়াও চাহিবে না। চালচুলাহীন রাসু হয়তো গোপীকে গ্রহণ করতে পারে। বড় দোটানায় পড়িয়াছে রাসু, আজ সে চাহিলেই গোপীকে পায়। 1 পয়সা ঋণও তাহাকে দিতে হইবে না। কিন্তু সে কি এই গোপীকে চাহিয়াছিল, এই পঙ্গু মেয়েটাকে? খোঁড়া মালাকে লইয়া কুবের সংসার পাতিয়াছে, অসুখী কুবের নয়। দারিদ্র্যের পীড়নে সে কষ্ট পায় বটে, কিন্তু পারিবারিক জীবনটি তাহার কামনা করিবার মতো। গোপীকে লইয়া হয়তো সে এমনি সুখের সংসারই পাতিয়া বসিতে পারিবে, তবু মনটা খুঁতখুত করে রাসুর। খোঁড়া বউ, হয়তো জীবনে কোনোদিন সে উঠিয়া দাঁড়াইতে পারিবে না। যদি পারেও লাঠি ধরিয়া খোরাইয়া খোরাইয়া হাঁটিবে। পায়ের পঙ্গুত্বের জন্য দেহের হয়তো তার পুষ্টি হইবে না, চিরকাল কুৎসিত দেখাইবে তাহাকে। শেষ পর্যন্ত গোপীর পায়ের অবস্থাটা কি দাঁড়ায় দেখিয়া কর্তব্য নির্ণয় করার জন্য প্রতীক্ষা করাও বিপজ্জনক। হাসপাতালের ডাক্তার যদি পাটিকে ঠিক আগের মতো করিয়া দেয়। মরা মানুষ বাঁচায় ডাক্তার, কত ওষুধ, কত যন্ত্রপাতি ডাক্তারের। একটা ভাঙা পা ঠিক করিয়া দেওয়া তার পক্ষে কঠিন নয়। তখন রাসুকে কি আর কুবের জামাই করিতে চাহিবে? আফসোস করিয়া মরিতে হইবে রাসুকে তখন। সায়রা যাইব কয় নাই ডাক্তার?
রাসু জিজ্ঞাসা করে। হ, কুবের জবাব দেয়। কিন্তু এই কথা রাসু বিশ্বাস করিতে পারে না। গোপীর পা যে কিছুদিনের মধ্যে ঠিক হইয়া যাইবে, রাসুকে তাহা বিশ্বাস করাইতে এত বেশি আগ্রহ দেখায় কুবের যে রাসু সন্দিগ্ধ হইয়া ওঠে। হঠাৎ একদিন সে করে কি, চলিয়া যায় আমিন বাড়ি। হাসপাতালে গিয়া জিজ্ঞাসা করে, বলে যে সে গোপীর আত্মীয়, কোনো মতেই কি গোপীর পাটি আগের মতো করিয়া দেওয়া যায় না। ডাক্তারের সামনে হাত জোর করিয়া সে দাঁড়াইয়া থাকে। কত ব্যাকুল, কত উৎকণ্ঠিত আত্মীয় সে গোপীর। না, গোপীর দরদি আত্মীয়কে ভরসা ডাক্তার দিতে পারেন না। রাসু চিন্তিত মুখে গ্রামে ফিরিয়া আসে। আবার সে দেখিতে যায় গোপীকে। শীতের কুয়াশার মতো ফ্যাকাশে হইয়া গিয়াছে মেয়েটা। শীর্ণ রোগা মুখখানাতে জল জল করিতেছে দুটি চোখ। একটা খড়ের পুঁটুলির উপর ভাঙা পাটি রাখিয়া এলাইয়া পড়িয়া আছে বিছানায়। রাসু মমতা বোধ করে। ময়নাদ্বীপে একে একে স্ত্রী পুত্রকে হারাইয়া যে নিষ্ঠুর বেদনায় বুক তাহার দীর্ণ হইয়া গিয়াছিল, তেমন বেদনা লক্ষ স্ত্রী পুত্রকে হারাইয়াও আর সে কোনো দিন অনুভব করিবে না। গোপীর ভাঙা পাখানা দেখিলে মনটা শুধু কেমন করিয়া ওঠে। একদিন সকালে হোসেন মিয়া কুবেরের বাড়ি আসিল। মৃদু মৃদু হাসিয়া জিজ্ঞাসা করিল, কাম মিলে নাই কুবের ভাই? কুবের মাথা নাড়িয়া বলিল, না। হোসেন মিয়া বলিল, জান দিয়া তমাগো দরদ করি, কেমনে ভালা করুম তমাগো হুঁশ থুই কুবের ভাই। কাম করবা আমার লাই? মনে মনে কুবের ভয় পাইল। কি মতলব করিয়াছে হোসেন মিয়া? যাচিয়া কাজ দিতে চায় কেন? হোসেন মিয়ার উপকার গ্রহণ করিলে শেষ পর্যন্ত মঙ্গল নাই, কুবের তাহা ভালো করিয়াই জানে। কোন স্বার্থ সাধিবার জন্য কবে কাকে হোসেন মিয়ার প্রয়োজন হয়, শুধু তাই কেহ জানিতে পারে না। কুবের একবার ভাবিল, না, হোসেন মিয়ার নৌকায় সে কাজ করিবে না। কিন্তু কিন্তু এ কথা বলা যায় না। লোকটার মৃদু হাসি ভরা মুখের দিকে চাহিয়া যত ভয় করে কুবেরের, সেই ভয়ের তাড়নাতে ওকেই যেন জড়াইয়া ধরিবার প্রয়োজন তত বাড়ে। তাছাড়া আজ পর্যন্ত ক্ষতি সে কিছুই তাহার করে নাই, বরং উপকার করিয়াছে অনেক। কুবের জোর করিয়া আগ্রহ দেখাইয়া বলিল, হোসেন মিয়ার নৌকায় কাজ পাইলে সে বর্তিয়া যায়। সে যেন জানিত না কুবের রাজি হইবে। এমনি ভাবে হোসেন খুশি হইয়া গেল। মানুষ বশ করার কত কায়দাই লোকটা জানে। কি কাজ করিতে হইবে কুবেরকে, কি সে পাইবে, এসব কিছুই কথা উঠিল না। হোসেন শুধু বলিল, মাঝে মাঝে 10-15 দিনের জন্য কুবেরকে বাড়ি ঘর ছাড়িয়া যাইতে হইবে। যাইতে হইবে পদ্মার দূরতম বন্দরে, যেখানে যেখানে হোসেন মিয়ার বাণিজ্য আছে। কিসের বাণিজ্য হোসেন মিয়ার? কে তা জানে? কে সে প্রশ্ন করিবে? কুবের শুধু সায় দিয়া গেল, তার আপত্তি নাই। সপরিবারে ময়নাদ্বীপ যাওয়া ছাড়া যেখানে যাইতে বলুক কুবের সেইখানে যাইবে। যা করিতে বলুক তাই করিবে। প্রতিদানের জীবিকা পাইলেই হল। গণেশের কথাটা কুবেরের মনে পড়িতেছিল। তার জন্য ধনঞ্জয়ের নৌকায় একা সে কাজ নেয় নাই। আজ গণেশকে ফেলিয়া হোসেন মিয়ার নৌকায় কাজ নেওয়া তার উচিত হবে কি? কুবের উসখুস করে। গণেশের কথাটা বলিতে গিয়া মুখে আটকাইয়া যায়। বন্ধুত্ব বজায় রাখিতে গিয়া যদি তার নিজের কাজটা ফসকাইয়া যায়। তাছাড়া তার সঙ্গে গণেশ ও হোসেন মিয়ার খপ্পরে আসিয়া পড়িবে, এটা কুবেরের ভালো লাগিতেছিল না। তবু গণেশেরও একটা উপায় হওয়া চাই। ঢোক গিলিয়া কুবের জিজ্ঞাসা করিল, গণেশকে নিতে পারবে না হোসেন মিয়া? গণেশ বলবান, পাকা মাঝি গণেশ। বুদ্ধিটা একটু ভোঁতা বটে, কিন্তু জেলে পাড়ায় ওর মতো লগি ঠেলিতে, দাঁড় টানিতে আর কেহ পারে না। হোসেন বলিল, ডাইকা আনবা গণেশ রে? অখন? হ, যাও, বাতচিত কইরা যায়। কুবের অনিচ্ছার সঙ্গে উঠিয়া গেল। হোসেন মিয়াকে একা বাড়িতে রাখিয়া যাইতে তাহার ভরসা হয় না। গণেশকে নিয়া ফিরিয়া আসিয়া সে দেখিল, ইতিমধ্যে সংবাদ পাইয়া
আমিনউদ্দি আসিয়া হোসেন মিয়ার কাছে বসিয়াছে। আমিনউদ্দিকে দেখিলে চিনিতে পারা যায় না। কয়েকদিন আগে জহরের ছেলের সঙ্গে মেয়েটার সে বিবাহ দিয়াছে। স্ত্রী পুত্রের অপমৃত্যুর পর এত তাড়াতাড়ি মেয়ের বিবাহ দিতে সকলে তাহাকে বারণ করিয়াছিল। কাহারও কথা সে শোনে নাই। যেটুকু বন্ধন ছিল তাও সে অধীর হইয়া চুকাইয়া ফেলিয়াছে। এবার সে কি করিবে সেই জানে। কুবেরকে দেখিয়া আমিনউদ্দি বলিল, ময়নাদ্বীপে যামু গিয়া কুবির, কাইজা মনে থুইও না, কসুর মাপ কইরো ভাই। ময়নাদ্বীপে যাবা কেন? কই যামু না তো। কুবের ও গণেশ অভিভূত হইয়া আমিনউদ্দির দিকে চাহিয়া রহিল। সকলকে হারাইয়া রাসু একদিন ময়নাদ্বীপ হইতে ফিরিয়া আসিয়াছিল। এখানে সকলকে হারাইয়া আমিনউদ্দি আজ ময়নাদ্বীপে যাইতেছে। আমিনউদ্দিকে ওখানে নেওয়ার জন্য হোসেন অনেক দিন হইতে চেষ্টা করিতেছিল। এতদিনে তাহার মনস্কামনা পূর্ণ হইল। হোসেনের কোনো ইচ্ছা কি অপূর্ণ থাকিবার নয়? ভয়ে তাহারা হোসেন মিয়ার দিকে তাকাইতে পারে না। মনে হয় আশ্বিনের ঝড় নয়, হোসেন মিয়াই আমগাছ ফেলিয়া আমিনউদ্দির কুটিরখানি চূর্ণ করিয়া দিয়াছিল। লোকে যে বলে কোনো কোনো মানুষের ভূত প্রেতের উপর কর্তৃত্ব থাকে, হোসেনেরও তাই আছে কিনা কে জানে। একদিন রাত্রে সে যে হোসেন মিয়ার পকেট হইতে পয়সা চুরি করিয়াছিল, সে কথা মনে করিয়া কুবেরের বুকের মধ্যে ঠিপ ঠিপ করিতে থাকে। এমন অলৌকিক শক্তি যার, সে কি টের পায় নাই চুরির কথা? ঘরের চালা হয়তো নয়, হয়তো হোসেনের পোষ মানা অন্ধকারের অশরীরী শক্তি সেদিন গোপীর হাঁটু ভাঙিয়া দিয়াছিল। বাড়ি ছিল না বলিয়াই কুবের সেদিন বাঁচিয়া গিয়াছিল নিজে। মেঘলা অমাবস্যার অন্ধকারের মতো অতুল কুসংস্কার নাড়া খাইয়া কিছুক্ষণের জন্য কুবেরের মনকে আচ্ছন্ন করিয়া রাখে। খানিক পরে আমিনউদ্দি উঠিয়া গেল। তখন হোসেন কুবের ও গণেশকে বুঝাইবার চেষ্টা করিল, ময়নাদ্বীপে গিয়া মঙ্গলই হইবে আমিনউদ্দির। এখানে শোকে দুঃখে কাতর হইয়া থাকিবে লোকটা। তার চেয়ে সেখানে গিয়া আবার বিবাহাদি করিয়া ঘর সংসার করা কি ভালো হইবে না ওর পক্ষে? ময়নাদ্বীপ কি সেরকম আছে এখন? জঙ্গল সাপ হইয়া এখন সেখানে নগর বসিয়াছে। হোসেন মিয়া চলিয়া গেলে গণেশ ও কুবের বসিয়া বসিয়া অনেকক্ষণ গল্প করিল। ভবিষ্যতের সব জল্পনা কল্পনা। চাকরি পাইয়া দুজনেই খুশি হইয়াছে। দেনা পাওনা ব্যাপারে হোসেন মিয়া কৃপণ নয়। কোথায় কোথায় যাইতে হইবে, লগি ঠেলা ছাড়া আর কি তাদের দিয়া হোসেন মিয়া করাইয়া লইবে, এখন তাই শুধু তাদের ভাবনা। কয়েকদিন পরে হোসেন মিয়ার আহ্বান আসিল। কুবের ও গণেশ সকাল সকাল খাইয়া নদীর ঘাটে গেল। ঘাটে হোসেন মিয়ার বড় একটি পাঞ্ছি বাঁধা ছিল। নৌকায় আরো দুজন মাঝি আছে, তারাও হিন্দু। হোসেন মিয়ার ব্যবস্থা ভালো। একই নৌকায় হিন্দু মুসলমান মাঝি থাকিলে তাদের রান্না খাওয়ার অসুবিধা হয়। সে তাই তার ৩টি নৌকার ২টিতে শুধু মুসলমান মাঝিই রাখিয়াছে, আর এই নৌকাটিতে রাখিয়াছে হিন্দু মাঝি। অন্য মাঝি দুজনের নাম শম্ভু ও বগা। তখন নদীতে কিছু কিছু কুয়াশা ছিল। সকলকে দাঁড় ধরিতে বলিয়া হোসেন নিজে হাল ধরিয়া বসিল। নৌকা চলিল দেবীগঞ্জের দিকে। দেবীগঞ্জে হোসেন নামিয়া গেল। ঘণ্টাখানেক পরে ফিরিয়া আসিয়া কুবেরকে সে ডাকিল কাছে। বলিল, কলিকাতা হইতে বিড়ি চালান আসিয়াছে, নৌকায় আমিনবাড়ি পৌঁছাইয়া দিতে হইবে। সেখানে গিরিধারী সাহার গদিতে খবর দিলে তাহারা মাল নামাইয়া লইয়া যাইবে। তারপর কুবের নৌকা লইয়া ফিরিয়া আসিবে কেতুপুরে। দ্বিতীয় আদেশ পাওয়া পর্যন্ত নৌকা কেতুপুরেই বাঁধা থাকিবে। সকলকে সঙ্গে করিয়া হোসেন রেলের মাল গুদামে গেল। টাকা দিয়া মাল খালাস করিয়া আর সে কথা বলিল না। কুবেরের হাতে ৩টি টাকা দিয়া জেটিতে যে স্টিমারটি বাঁধা ছিল সোজাসুজি তাহাতে গিয়া উঠিল। হোসেন মুখে বলিয়া যায় নাই, তবু কাহারও বুঝিতে বাকি থাকে নাই যে সমস্ত ভার সে দিয়া গিয়াছে কুবেরকে, কুবেরই সব ব্যবস্থা করিবে।
কুবের প্রথমটা একেবারে অভিভূত হইয়া গেল। এ কি সম্মান তার, এ কি সৌভাগ্য! এত বড় একটা নৌকা, ৩ জন জবরদস্ত মাঝি, ৩০০-৪০০ টাকার মাল, এ সমস্তের উপর কর্তৃত্বের অধিকার তাহার একার। সকলের রাহা খরচের টাকা পর্যন্ত হোসেন মিয়া তাহার জিম্মা করিয়া দিয়া গিয়াছে। মাল তুলিতে গিয়া কুবেরের মুখে কথা আটকাইয়া গেল। ভয়ে ভয়ে সে একবার সকলের মুখের দিকে চাহিল। হোসেন মিয়ার পক্ষপাতিত্বে না জানি মনে মনে ওরা কত রাগিয়াছে। তারপর কুবের নীরবে একটা প্যাকিং কেস তুলিয়া লইল। শম্ভু জিজ্ঞাসা করিল, জলপানি দিবা না কুবির? কুবের ক্ষীণ কণ্ঠে বলিল, মাল নাই তুইলা দিলে চলবো না? তা চলিবে। এখানেই শেষ হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের ৮ম পর্বের পাঠ। কেমন লাগলো আজকের পাঠ? যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করে নিয়ে শুনতে থাকো প্রত্যেকটি পাঠ, প্রত্যেকটি পর্ব। যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য আমার অপরিসীম শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আজ তাহলে আসি, পরে হাজির হব আরো একটি নতুন পর্ব নিয়ে। ভালো থেকো সবাই।